আচ্ছা, প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে আবার আমাদের বোধহয় একটু মনে করায় দেওয়া দরকার যে এই কোর্সটা আমরা কেন শিখতেছি, এই কোর্সে শেখার কথা কি ছিল, এই কোর্সে শেখার কি আছে, আর সেই শেখাটা আদৌ আপনাদের জীবনের সাথে কোনো ব্যাপার আছে কিনা এবং তার মধ্যে আপনারা শিখছেন কতটুকু। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু লাস্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে আসলে কোর্সটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আবার আপনাদেরকে একটু মনে করায় দেওয়াটা জরুরি মনে হইতেছে। আচ্ছা, ফার্স্টে কেস স্টাডিতে আসো, মানে একদম রিয়েল লাইফ প্রবলেমে আসো। তুমি যে কোনো বিজনেস করতে যাবা, আরে বাদ দাও বিজনেস করতে যাবা, এখন বিজনেস করা বলতে তুমি যদি মনে করো যে তুমি টাকা জমাবা, তারপরে তুমি কোনো ব্যবসায় নামবা, অথবা তুমি নিজে কোনো কোম্পানি দিবা, অথবা তুমি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ফেসবুকে মার্কেটিং শুরু করবা, থিংস আর নট লাইক দিস। মানে তুমি যা চিন্তা করতে পারো, পৃথিবীতে যত ধরনের অ্যাক্টিভিটি চিন্তা করতে পারো, এভরিথিং ইজ কনসার্নড উইথ বিজনেস। মানে বিজনেস ছাড়া পৃথিবীতে কোনো অ্যাক্টিভিটি, ইভেন তোমাদেরকে এর আগেও বলছি যে ইভেন আমরা যে সাদাকা করতেছি, জাকাত দিতেছি, এই যে ফাউন্ডেশন চালাইতেছি, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে একেবারে দান হিসেবে যেই কাজ করতেছি, সাদাকা করতেছি, এটাও বিজনেস, এটাও বিজনেস। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ওই টার্মের বিজনেস করতেছি, অ্যাকশন করতেছি, এখন ওই টার্মে বিজনেস আছে দেখে করতেছি, ওইখানে যদি কোনো বিজনেস না থাকতো তাহলেও করতাম না। যেটাই আমরা করি, যেই লোক নামাজ পড়ে সেও একটা পারপাস নিয়ে পড়ে, যে পড়ে না সেও একটা পারপাস নিয়ে পড়ে, যে পড়ে সে পারপাস নিয়েই পড়ে। আজকে যে আল্লাহকে ভয় করে, যে হালাল হারাম মাইনে চলে, তার মানে সে বুঝে যে এর মধ্যে কিছু একটা লাভ আছে দেখেই করে। আর যেই বেটা নাস্তিক, যে বেটা বিশ্বাস করে যে মরলেই সব শেষ, কোনো হিসাব নিকাশের ব্যাপার নাই, মায়ের খাওয়ারও কিছু নেই, আর খাইলে সবাই খাবে আমিও খাবো, খাইলে ওই যে বেটা নামাজ পড়ে ওইটাও খাইবো, ওই বেটা নামাজ পড়েও খারাপ আর আমি নামাজ ছাড়া খারাপ, ওইটাও খাইবো আমিও খাইবো, কিছু দেয় আসে না। সো এক একজনের পারসেপশন, বোঝার যে এক্সেপশন সেই অনুযায়ী। সো ওই নাস্তিক যেটারে লাভজনক মনে করে ও সেই কাজ করে। ও এমন, কিন্তু এমন না যে ও একেবারে ব্যাক করলো, কোনো কাজ করে না, লাভের জন্য কোনো কাজ করে না, তা না। আমরা প্রত্যেকেই লাভের জন্যই কাজ করি। সো লাভের যে কনসেপ্ট, এটা হচ্ছে প্রফিট লস বা সেই পারসেপশনটা। কিন্তু দিন শেষে আমাদের যত ধরনের অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটির সাথেই এটা কোনো না কোনোভাবে ব্যবসাতের সাথে সম্পর্কিত। ইভেন এখন তো দেখো যে রক্ত নেওয়া, রক্ত দেওয়া, এগুলোও ব্যবসা। মানে হসপিটাল থেকে তুমি কিনতে যাও, ইয়া করতে যাও, সো তুমি যখন ফ্রিলি দিতেছো, ভলান্টারিলি দিতেছো, সেটা হচ্ছে যে আদার পারপাজে তুমি ইয়া করতেছো, ওকে। সো বাট সেইখানেও একটা তোমার ব্যাপার আছে, একটা গোল আছে, একটা টার্গেট আছে, অবজেক্টিভ আছে। এবার আসো আমাদের যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, গতদিনও বলছিলাম যে বাংলাদেশ বিমানের প্রত্যেক বছর সরকারের কাছ থেকে ইয়া দিতে হয়, সাবসিডি দিতে হয়, বিমানের লস লস লস, রেলওয়ে নাকি লস লস লস। রেলওয়ে মানুষ ভিতরে জায়গা পায় না, উপরে জায়গা পায় না, উপরে দাঁড়ায় থাকে, বসে থাকে, শুয়ে থাকে, আর ভিতরে তো জায়গায় 1 ইঞ্চিও বাকি থাকে না, তারপরেও নাকি রেলওয়ে লস। আচ্ছা, তো এগুলো তো হচ্ছে দেখানোর জন্য লস। তো বিমান বলো, রেলওয়ে বলো, এদিকে টেলিটক বলো, তোমরা মানে লাস্ট ইয়ার থেকেই শুনতেছিলা, যে কয়েক বছর ধরেই শুনতেছিলা যে এইভাবে তো আর আমরা বছরের পর বছর তোমাদের লস টানতে পারবো না। রেলওয়ে তোমরা নিজেদেরকে প্রফিটেবল করো, টেলিটক তোমাকে প্রফিটেবল করতে হবে, বিমান তোমাকে প্রফিটেবল করতে হবে। বিমানের এমডি চেঞ্জ করে, বারবার ইয়ার চেঞ্জ করে, কি কারণে? যে না, তোমাকে বিজনেস বুঝতে হবে। আপনি আমার বিজনেস ইয়া করতেছেন না, সরকার কি আপনাদেরকে সাবসিডি দিয়ে অন্য খাতের টাকা, জনগণের টাকা এনে আপনাদের পালবে নাকি? ইউ হ্যাভ টু সাস্টেইন ইউর ওন বিজনেস। যদিও সেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তারপরেও সেটার বিজনেস আপনাকে করতে হবে, সেই বিজনেসের প্রফিট আপনাকে জেনারেট করতে হবে। আপনি আপনার জন্য যা দরকার সেই টাকা আপনি নিজের থেকে আর্ন করবেন, নিজে থেকে ইনকাম করবেন, নিজে এক্সপেন্ড করেন, কোনো সমস্যা নেই। সরকারের কাছ থেকে উল্টা ভর্তুকি কেন দিতে হবে? তার মানে হচ্ছে যে ইভেন গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতেও এখন বিজনেস, সেই জায়গাগুলোতেও এখন তোমার বিজনেস ছাড়া কিছু নেই। আর প্রাইভেট বা অন্য কোনো কিছু, সেখানে তো কথাই নেই, প্রশ্নই আসে না। এবার সেটা স্কুল হোক, কলেজ হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি হোক, হসপিটাল হোক, যেটাই হোক না কেন, এভরিথিং, সব জায়গায়। আচ্ছা, এখন মনে করো পাগলা মসজিদের ব্যবসা আর অন্য মসজিদের ব্যবসা একরকম। চাইলেই আমি পাগলা মসজিদ সবাই বানাইতে পারবো, বা সব পাগলা মসজিদ ওরকম ইয়ে পাবে, তুমি শুধু নাম পাগলা মসজিদ দিয়ে দিলেই হবে না। তো মানে কিছু পাগল আছে যেগুলো আলাদা খ্যাতি পাইছে,
কিছু পাগলি আছে যাদেরকে সবাই পাগলি হিসেবেই চিনে। এখন তুমি জোর করে তো কাউরে বানাইতে পারবে না, শুধু পিছনে লাগাই দিলা যে এটা একটা পাগলি, কিন্তু তার মধ্যে পাগলামি নাই, তাইলে তো জমবে না খেলা। মানুষ ছোট বড় সবাই আগে থেকেই পাগলি নামেই প্রত্যেকের মাথায় সবার আগে কার নাম মনে হয়, ওইটা দিয়ে বুঝতে হবে যে ওই জায়গায় কে হিট খাইছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি যে কোনো ধরনের, ছোট হোক বড় হোক, ইভেন একটা পানের দোকানদার থেকে শুরু করে একটা ছোট্ট মুদির দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত, ব্যবসা করতে গেলে, করতে নামলে, একটা মূলধন নিয়ে কিছু করতে গেলে সবার আগে বিসমিল্লাহ কি চিন্তা করা লাগে, কি জানা লাগে, কি ডিসাইড করা লাগে? মানে ডিসাইড করা লাগে যে আমি বিজনেসটা কি করব, আমি কি করতে চাই, আমার প্রোডাক্ট হবে না সার্ভিস হবে, আমি কি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করব নাকি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করব, আমি কি টিউশনি করাবো, টিউশনি নিব, টিউশনির এজেন্ট হিসেবে কাজ করব, কোচিং সেন্টার দিব নাকি কোচিং সেন্টারের লিয়াজো মিডিয়া হিসেবে কাজ করব, আমি কি স্টুডেন্ট ভর্তি করানোর লিয়াজো মিডিয়া, অ্যাডমিশন মিডিয়া হিসেবে কাজ করব, নাকি আমি নিজে সেই অ্যাডমিশনের টিচিং, অ্যাডমিশন, কোচিং সেই সার্ভিস দিব? যেইভাবেই চিন্তা করো না কেন, আমার জিনিসটা কি হবে, আমি কি প্রোডাক্ট সেল করব নাকি সার্ভিস সেল করব? আচ্ছা, এখন তুমি যখন ডিসাইড করলে যে না আমার শর্ট অ্যানালাইসিসের সাথে এই জিনিসটা ভালো মিলে, তাহলে তোমার শর্ট অ্যানালাইসিস জানতে হইতেছে, তোমার এই জিনিসটা বুঝতে হইতেছে যে আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন জিনিসটা কি। এবার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে তুমি যে জিনিসটা চিন্তা করতেছো, তোমার এরকম মনে করো 10টা চিন্তা করলা, 10টা আইডিয়া বের করলা, এই 10টা আইডিয়ার মধ্যে তোমার এখন চুজ করতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তা না, কোনটা আমি যেই জায়গায় বাস করি, যেই দেশে বাস করি, যেই জায়গায় করতে চাইতেছি সেই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সে ফর এক্সাম্পল মনে করো তোমার আইডিয়াটা এটা হচ্ছে দিনাজপুরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এখন তুমি এই কাজ বাস্তবায়ন করার জন্য এখন সব বাদ দিয়ে দিনাজপুরে যেয়ে শিফট হতে পারবা যদি তুমি সেই স্টেজে থাকো। এখন পসিবল তোমার পক্ষে? তাহলে যারা আছো তাদের পক্ষে কোনো ব্যবসা করা পসিবল না, ব্যাপারটা কি এরকম? তাহলে বিষয়টা বুঝতে হবে যে তোমার আইডিয়াটা দিনাজপুরের সাথে শিফট করছে, তাহলে হয় তোমার দিনাজপুরে যাইতে হবে, আর যদি এখানে থেকে করতে হয় তাহলে ঢাকার জন্য যে আইডিয়া ফিট তোমার সেটার জন্য করতে হবে। এই জিনিসটা কোত্থেকে আসতেছে? এই জিনিসটা আসতেছে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস থেকে। তোমাকে চিন্তা করতে হচ্ছে যে আমার ব্যবসাটার জন্য এখানে মাইক্রো এনভায়রনমেন্টাল ইস্যুগুলো কি, ম্যাক্রো এনভায়রনমেন্টাল ইস্যুগুলো কি, আমি যেই ব্যবসাটা করতে চাইতেছি সেই ব্যবসার জন্য পলিটিক্যাল এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্স কতটুকু, কালচারাল এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্স কতটুকু, আমার যে টেকনোলজিক্যাল সাপোর্ট লাগবে সেটা এখানে আছে কিনা, আমার যে আইটি সাপোর্ট লাগবে সেগুলো এখানে আছে কিনা, আমার যে টেকনিক্যাল ফ্যাক্টরগুলো দরকার সেগুলো এখানে ওকে আছে কিনা, আমার ডেমোগ্রাফিক পপুলেশন, আমার টার্গেট কাস্টমার এবং আমার এমপ্লয়ি হিসেবে যাদেরকে দরকার, যেই স্টাফ দরকার, যেই স্কিল ম্যান পাওয়ার দরকার, সেই জিনিসগুলো এখানে আছে কিনা। এখন চাইলেই তুমি বঙ্গোপসাগরের যে কোনো দ্বীপের মাঝখানে গিয়ে একটা ফ্যাক্টরি দিতে পারবা? কেন দিতে পারবে না? সমস্যা কোথায়? সো বুঝতে হবে তো জিনিসটা। তুমি মনে করলা যে আমি পাহাড়ি এলাকায় একটা দিলাম, একটা টেক্সটাইল ফ্যাক্টরি দিলাম। পাহাড়ি এলাকায় চা বাগানের চায়ের দেওয়া আর টেক্সটাইল ফ্যাক্টরি দেওয়া, দুইটার মধ্যে তো পার্থক্য আছে। শুধু সবুজ সুনিবিড় এই চিন্তা করে দিলে হবে না, তো জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করতে হবে, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হবে। এরপরে তুমি মাইক্রো এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করলা যে হ্যাঁ আমার সাপ্লায়াররা এই কোম্পানির ব্যবসায় যারা করতেছে, যারা ভালো করতেছে, যারা খারাপ করতেছে, যারা করতেছে, কি কারণে করতেছে, আমার কম্পিটিটর কারা আছে, আমার পাবলিককে, কাস্টমারকে, সাপ্লায়ারকে, মার্কেটিং ইন্টারমিডিয়েটকে, এই জিনিসগুলো। তাহলে তোমার একটা বিজনেসের আইডিয়াটা ফাইনালাইজ করার জন্যই যেটা জানতে হইতেছে, তোমার মার্কেটিং এনভায়রনমেন্ট জানতে হচ্ছে, তোমার মাইক্রো এনভায়রনমেন্ট জানতে হচ্ছে, তোমার ম্যাক্রো এনভায়রনমেন্ট জানতে হচ্ছে। আচ্ছা গেল, এটা জানলা, এটা দিয়ে চিন্তা করলা, দেখলা, করলা, বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করলা যে তুমি কোন ধরনের ওরিয়েন্টেশনে যাবা, তুমি কি প্রোডাকশন বেসড মার্কেটিং কনসেপ্টে যাবা নাকি প্রোডাক্ট বেসডে যাবা, নাকি সেলিং বেসড যাবা, নাকি সোসাইটাল বেসডে যাবা, না মার্কেটিং বেসড কনসেপ্টে যাবা। আচ্ছা, সেগুলো নিয়ে চিন্তা করলা। এখন তোমার যেটা যে তোমার প্রোডাক্টটা কী ধরনের প্রোডাক্ট, তোমার প্রোডাক্টটা কি কনজিউমার প্রোডাক্ট নাকি বিজনেস প্রোডাক্ট। প্রোডাক্টটা যদি কনজিউমার প্রোডাক্ট হয় তাহলে তোমাকে পুরো কনজিউমার মার্কেটের ফিচার অ্যানালাইসিস, কনজিউমার মার্কেট কিভাবে কাজ করে এই জিনিসটা জানতে হবে, যে কনজিউমার মার্কেটের বিজনেসটা কাজ করে কিভাবে, কনজিউমাররা বাই সেল করে কিভাবে, কনজিউমাররা একটা বাইং ডিসিশন নেয় কিভাবে। একটা মেয়ে যখন একটা কিছু কেনার সিদ্ধান্ত নেয়, সেই কেনার সিদ্ধান্তটা এটা কি শুধুমাত্র ওই মেয়ের একার ওই মুহূর্তের চাহিদা, ওই মুহূর্তের আবেগের উপর ডিপেন্ডেন্ট, নাকি এইটার সাথে আবেগের কোনো সম্পর্ক নাই, আবেগ সব রাইখে আসছে এক জায়গায়, টাকা পয়সার ব্যাপার আরেক জায়গায়। সো
বাইং ডিসিশনটা কিভাবে মেনটেন হয়, বাইং ডিসিশনের ব্যাপারগুলো কি, তার ডেমোগ্রাফিক ফ্যাক্টরগুলো কি, তার পার্সোনাল ফ্যাক্টরগুলো কি, তার সোশ্যাল ফ্যাক্টরগুলো কি, তার কালচারাল ফ্যাক্টরগুলো কি, তার সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কি। একটা বায়ার যখন বাইং ডিসিশন মেনটেন করে তার কি কি সোশ্যাল ফ্যাক্টর সেখানে ইনফ্লুয়েন্স করে, তার কি কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর সেখানে ইনফ্লুয়েন্স করে, তার পার্সোনাল ফ্যাক্টর কোনগুলোকে আমার টাচ করতে হয়, টাচ পয়েন্টে রাখতে হয়, ওই চিন্তা করে আমার মার্কেটিং করতে হয়, অ্যাড বানাইতে হয়, বিলবোর্ড বানাইতে হয়, লিফলেট দিতে হয়, ফেসবুকে পোস্ট দিতে হয়। কোন কিওয়ার্ডটা ইউজ করলে, কোন ট্যাগওয়ার্ডটা ইউজ করলে এইটা গিয়ে আমার ওই টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাবে, সেই জিনিস যে জানে না, সে শুধু সারাদিন যদি মনে করে যে ফেসবুকে পোস্ট দিব আর শুধু বুস্টিং করব, ওই বুস্টিং দিয়ে ইনকাম 1 টাকাও হবে না, খরচ হবে শুধু প্রতিদিন ডলার খরচ হবে, ইনকাম হবে না 1 টাকাও। কথা বুঝতে পারছি? তার মানে হচ্ছে যে আমার তাহলে প্রোডাক্টটা যদি কনজিউমার প্রোডাক্ট হয় তাহলে আমার এই পুরো কনজিউমার মার্কেট সম্পর্কে আমার 100% ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কনজিউমার বিজনেসটা কিভাবে কাজ করে, কনজিউমার মার্কেটটা কিভাবে কাজ করে, এই মার্কেটের ফিচার কি, বৈশিষ্ট্য কি, এক একটা কনজিউমার বা কাস্টমারের বাইং ডিসিশনের বৈশিষ্ট্যগুলো কি কি বিষয়ের উপর ইয়া করে, কিভাবে তারা ডিসিশন নেয়। আচ্ছা গেল, আমার এটা যদি বিজনেস মার্কেট হয়, আমার যদি ব্যাপারটা এরকম হয় যে না আমি নিজে ডাইরেক্ট আমার দোকান থেকে সেল দিব না, আমি হোলসেলার হিসেবে কাজ করব, আমি এজেন্ট হিসেবে কাজ করব, আমি ডিলার হিসেবে কাজ করব, আমার লাইসেন্স থাকবে বা আমি ডিলারশিপ নিয়ে কাজ করব। তার মানে ব্যাপারটা কি, তার মানে তো হচ্ছে যে আমার ডাইরেক্ট ফাইনাল কাস্টমারের কাছে যাওয়ার দরকার নেই, আমি ডিলার, আমার কাছ থেকে অন্যান্য দোকানদাররা নিয়ে যাবে, তাদের প্রোডাক্টের জন্য ইয়ে করে যাবে। তার মানে নাও আই এম অপারেটিং ইন বিজনেস মার্কেট। তো বিজনেস মার্কেট তো আলাদা, বিজনেস মার্কেটের ফিচার আলাদা, ক্যারেক্টারিস্টিক্স আলাদা, বিজনেস মার্কেট কিভাবে কাজ করে সেটা আলাদা। এখন বিজনেস মার্কেটের একটা বায়ার সে ডিসিশন মেক কিভাবে করে তাহলে সেটা আমাকে জানতে হবে। একটা বিজনেস মার্কেটের জন্য সে ফর এক্সাম্পল তুমি একজন কাস্টমার মোবাইল কিনতে গেছে, তো যে মোবাইল কিনতে গেছে সে হয় নিজের জন্য মোবাইল কিনতে গেছে, নাহলে তার পরিবারের কারোর জন্য মোবাইল কিনতে গেছে, বড় জোর তার বন্ধুর জন্য মোবাইল কিনতে গেছে। বুঝো কথা? এখন ব্যাপারটা যদি এরকম হয় যে সে মোবাইল কিনতে আসছে, সে অফিসের জন্য মোবাইল কিনতে আসছে, বুঝো, সে যে অফিসে জব করে সে অফিসের জন্য মোবাইল কিনতে আসছে, বেশি না মনে করো সে 2টা মোবাইল কিনতেই আসছে। এই যে 2টা মোবাইল কিনতে আসছে, সে কি এখন দোকানদারে জিজ্ঞেস করবে যে ভাই কোন মোবাইলটা ভালো? ওরে কিন্তু অলরেডি ডিসিশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যে এই টাকা দেওয়া হইলো, এই মডেলের এই যাবা, শুধু কিনে নিয়ে চলে আসবা, শেষ, কোনো কথা নেই। ওর হাতে কিন্তু কোনো ডিসিশন মেকিং নেই, ডিসিশন আগেই মেক করা হয়েছে। সো 2টা কি এক কথা? তার মানে এই অফিসের জন্য যে শত শত মোবাইল কিনা হয়, সেই মোবাইল যদি তুমি ক্যাচ করতে হয়, মানে ওই অফিসের মোবাইল তুমি যদি দিতে চাও বা ওই মার্কেটটা তুমি যদি ক্যাচ করতে চাও, তাহলে এই যেই ব্যাটা মোবাইল কিনতে আসছে এরে সারাদিন ধরে তুমি চাইনিজ খাওয়াইলে লাভ আছে? এরে দিয়ে কাজ হবে? এ কি সেই ডিসিশন মেকার? তাহলে কাহিনী বুঝতে হবে না কোন মার্কেট কিভাবে কাজ করে। প্রত্যেক এলাকায় এখন গার্মেন্টসের দোকান গত বেশ 1 দশকের মধ্যে অনেকগুলো গার্মেন্টসের দোকান ওপেন হয়েছে, যেখানে তুমি মোটামুটি গার্মেন্টসের রিজেক্ট প্রোডাক্টগুলো লো প্রাইসে পাচ্ছ, তাও বেটার কোয়ালিটি। এখন এই যে এতগুলো দোকান হইতেছে, তুমি যদি কোনো দোকানে গিয়ে বলো যে ভাই আপনি কোন জায়গা থেকে আনেন, আমারও একটু লাইন গেট করে দেন, আমিও আনবো, দিবে না একদম খুশি হয়ে যে হায় হায় ও আমার কাছে এত ভালো একটা পরামর্শ চাইছে, আমি নিজের জন্য যা পছন্দ করি মিতার জন্য তাই পছন্দ করি। এরকম ভাবে কাজ করে নাকি? না, বিজনেস মার্কেট এভাবে কাজ করে না। ইভেন তুমি যতই খাতির থাকুক তোমার সাথে বা একটা সে ফর এক্সাম্পল বাংলা বাজার থেকে, গুলিস্তান থেকে, ইসলামপুর থেকে যেই লোকটা 10,000 পিস ফেব্রিক্স কিনতেছে বা অতটুকু 10,000 মিটার ফেব্রিক কিনতেছে বা বড় লট কিনতেছে, সে আর তোমার সাথে যতই খাতির থাকুক, সে তোমারে ওর জন্য যেই রেট তোমার সেই রেটে তোমারে রিটেল প্রাইসে দিবে? এটা কি সম্ভব নাকি? না। তাহলে বিষয়টা বুঝতে হবে, মার্কেটটা বুঝতে হবে। তাহলে বিজনেস মার্কেটের জন্য মার্কেটটা একরকম, কনজিউমার মার্কেটের জন্য মার্কেটটা একরকম। আচ্ছা গেল, এখন হচ্ছে যে তুমি যে ডিসাইড করলা যে হ্যাঁ ঠিক আছে আমার প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস মার্কেটে যাব, অথবা আমার প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক আমি হয় কনজিউমার মার্কেটে অপারেট করবো নাহলে বিজনেস মার্কেটে অপারেট করবো। এখন অপারেট তুমি কিভাবে করবা? তোমার প্রোডাক্টের প্রাইসিং কিভাবে করবা, তোমার প্রোডাক্টের ফিচারগুলো কি রাখবা, তোমার প্রোডাক্টের ব্র্যান্ডিং কিভাবে করবা, প্রমোশন কিভাবে করবা, মার্কেটিং কিভাবে করবা, তোমার প্রোডাক্টের ডিফারেন্সিয়েশনটা কি হবে, তোমার প্রোডাক্টের পজিশনিংটা কি হবে, তোমার প্রোডাক্টটা কোথায় কোথায় পাওয়া যাবে। তুমি চাইলেও তো বাংলাদেশের সব দোকানে সব ধরনের প্রোডাক্ট রাখতে পারবে না, সব দোকানে সব প্রোডাক্ট থাকে।
ইভেন সব প্রোডাক্ট সব দোকানে পাওয়া যায়? হ্যাঁ, একদম সহজ এক্সাম্পল বলি, ধরো লেইজের যে চিপস সেটা সব দোকানে অ্যাভেলেবল। তারপর তোমার এই যে এটার নাম হচ্ছে না, ওই যে একটু লম্বা চিকো এরকম ইয়াতে থাকে, এরকম শেপের প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, প্রিঙ্গলস, প্রিঙ্গলস সব দোকানে পাওয়া যায় কেন? এত মজার একটা জিনিস, এত দারুণ একটা জিনিস, কারণ দাম একটু। ওই জিনিস সবাই আনবেও না, রাখবেও না, কারণ ওই জিনিস সবাই কিনবেও না। কিন্তু তার মানে কি একটা এলাকার কোনো দোকানে পাওয়া যায় না? থাকে, একটু ওই ক্যাটাগরির দোকানে থাকে, আর সুপার শপগুলো ইয়াগুলোতে সবগুলো থাকে। তার মানে তুমি এই যে বুঝতেছো যে এই প্রোডাক্টটা এখানে পাওয়া যাবে না, এটা সুপার শপে পাওয়া যাবে, আর ওই প্রোডাক্টটা সুপার শপে না, মোটামুটি সব দোকানেই পাওয়া যাবে। এই জিনিসটা কিভাবে হয়েছে, এই পজিশনিংটা কিভাবে হয়েছে? প্রোডাক্ট ওয়াইজ পজিশনিং হয়েছে, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের টার্গেট কাস্টমার, প্রোডাক্টের ইয়া। এই কারণে যে লোকটা লেইস নিবে, প্রিঙ্গলস নিবে, এই ধরনের যে কোনো প্রিমিয়াম প্রোডাক্ট নিবে, সে ওইখান থেকে দূরে গিয়েই ওইখান থেকে নিবে। আর যে এগুলার কেয়ার করে না, সে হাতের কাছে চিপস যেটা পাবে, ড্রিঙ্কস যেটা পাবে, যেটা পাবে সেটাই। এই যে আমরা যেদিন থেকে এই সব কোকা-কোলা এবং পেপসিকো দুইটার সব ড্রিঙ্কস খাওয়া বন্ধ করছি, তো সেদিন থেকে তাই বলে কি বাংলাদেশের সব দোকানে এগুলো বন্ধ হয়ে গেছে? তাই বলে কি তোমরা খাওয়া বন্ধ করছো? না। তাই বলে কি সব দোকানে সবকিছু বন্ধ হয়েছে? না। এমনকি তাই বলে কি এই যে শেফস পার্ক থেকে, শেফস টেবিল থেকে শুরু করে যত জায়গায়, সব জায়গার সব দোকানে এখন আর এই পেপসিকো অথবা কোকা-কোলা এগুলোর কোনো প্রোডাক্ট পাওয়া যায় না? প্রশ্নই আসে না। ওইখানে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা ওখান থেকে শুধু ফুডটা খাবো, ওইখানে যেহেতু ওইটা ছাড়া কিছু নেই, শুধু পানি খেয়ে চলে আসবো, আর বাসায় এসে 1 লিটার মোজো খাবো। কথা বুঝতে পারছি? আমার আলামিনের কাছে বলাই থাকে যে ও আমার জন্য মোজো আইনে স্টক করে রেখে দেয়। কয়দিন আগে আমার জন্য একজন 2 লিটারের পুরো 1 কেস স্টক করে রেখে দিয়েছে, আমি বাসায় তুলে নিয়ে গেছি, ওইটাই খাইতেছি 2 মাস ধরে। হ্যাঁ, কি করবো, উপায় নেই তো, কারণ আমি খাইলে ওইটাই খাবো, না খাইলে খাবো না। কারণ তুমি কি করবো, আমারে তোমার কিছু করার আছে? এইটাই তো ব্যাপার। তো এই ব্যাপারটা তো বুঝতে হবে। তুমি এখন মার্কেটিং না বুঝলে তুমি এই জিনিসগুলো নিয়ে কিভাবে করবা? অ্যান্ড দেন এটাই তো শেষ না, এরপরে হচ্ছে আরো বড় আকর্ষণ আছে। সেটা হচ্ছে যে আমাকে কি সবসময় এমন কিছুই করতে হবে যেটা সবাই করে? আমাকে কি সবসময় এমন ব্যবসা, এমন প্রোডাক্ট নিয়েই কাজ করতে হবে যেই প্রোডাক্ট আগে থেকেই বাংলাদেশে আছে? বাংলাদেশে এমন প্রচুর সার্ভিস প্রতিনিয়ত আসতেছে, প্রচুর প্রোডাক্ট প্রতিনিয়ত আসতেছে যেটা আগে বাংলাদেশে ছিল না, বাট পৃথিবীর অন্যান্য দেশে ছিল। মানে তুমি একদম পৃথিবীর কোথাও নাই, এটা প্রথম বাংলাদেশেই। এরকম হইতে হলে তোমার তো ইনোভেশন করতে হবে। তোমার হয় নিজে আবিষ্কার করতে হবে, নিজে যন্ত্র বানাইতে হবে, নিজে কোনো গাড়ি বানাইতে হবে যেটা পানিতে চলবে, আকাশে উড়বে, পথে চলবে, মাঝে মাঝে দৌড়াবে, মাঝে মাঝে ঘোড়ার মতো লাফাবে। এইটা তুমি নিজে যখন বানাবো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, ইনোভেশন পার্সপেক্টিভ। বাট এর বাইরে তুমি যখনই নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসবা, ওইটার হিসাবটা আবার আলাদা। কারণ এক্সিস্টিং যে প্রোডাক্ট সম্পর্কে সব মানুষ জানে, সেটার মার্কেটিং, সেটার বিজনেস, আর যে প্রোডাক্ট সম্পর্কে কোনো মানুষ জানে না, সেটার প্রোডাক্ট, সেটার বিজনেস, দুইটা একরকম। তোমাদের খেয়াল আছে যে বাংলাদেশে ওয়াইফাই, যখন আমরা ফার্স্ট ওয়াইফাইয়ের নাম শুনি, ওয়াইফাই ইউজ করা শুরু করি, সেগুলা কে শিখাইছে এগুলার নাম? তখন আমরা কিভাবে ওয়াইফাই ইউজ করতাম? তখন আমরা ওয়াইফাইয়ের জন্য মডেম কিনতাম, এবং আলাদা মডেম সার্ভিস, ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার ছিল কিউবি, বাংলা লায়ন। কথা বোঝা গেছে? কারণ তখন তো আমাদের 4Gও ছিল না, তখন আমাদের 3Gও 3Gর ব্যাপার না, তখন আমাদের মোবাইলে এইসব সার্ভিসও পাওয়া যেত না। ওয়াইফাই মানে তখন আমাদের কাছে তো বিশাল কিছু। ওয়াইফাইয়ের জন্য আমাদেরকে কয়েক হাজার টাকা খরচ করে মডেম কিনতে হইতো, ওরে প্রত্যেক মাসে রেন্ট দিয়ে ওয়াইফাই লাইন কিনতে হইতো। ওই ওয়াইফাই যখন আমরা মোবাইলের সাথে কানেক্ট করতাম, তখন গিয়ে আমরা ওয়াইফাই পেতাম।
পিসির সাথে যখন কানেক্ট করতাম তখন গিয়ে আমরা ইন্টারনেট পাইতাম। ওগুলো ছিল ইন্টারনেট মডেম। বুঝো? আচ্ছা, সো ইন্টারনেট, ওই পিসির ইন্টারনেট, এগুলো এরকম ইন্টারনেট মডেম দিয়ে কাজ শুরু করে। তো এইভাবে তো প্রতিনিয়ত ধরো কত প্রোডাক্ট আসছে গেছে, ইয়া হয়েছে, মানে অবসলিউট হয়ে গেছে, এরপরে নতুন ভার্সন আসছে। ভাই যখনই এই নতুন প্রোডাক্টগুলা, ওদের জন্য তো মার্কেটটা চ্যালেঞ্জ অন্যরকম, কারণ এই প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে না, এই ইন্টারনেট মডেম কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে মানুষ জানে না, তাহলে মানুষকে এগুলো সম্পর্কে জানাইতে হবে। তো মানুষকে এগুলো সম্পর্কে জানাইতে হলে এইটার মার্কেটিং, এইটার প্রমোশন, এইটার সেলিং, এইটার সব কিছু আলাদা না? তো সেইটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে বিজনেস মার্কেট। তারপরের চ্যাপ্টার হচ্ছে যে আমাদের নিউ প্রোডাক্ট যখন তুমি কাজ করবা, নিউ প্রোডাক্ট কাজ করে কীভাবে, নিউ প্রোডাক্টকে বিজনেসে মার্কেটে আনবা কীভাবে, নিউ প্রোডাক্টের মার্কেটিং কনসেপ্ট কাজ করবে কীভাবে, নিউ প্রোডাক্ট, একটা কাস্টমার নিউ প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ওল্ড প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কীভাবে চিন্তা করে, নিউ প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কীভাবে চিন্তা করে, নিউ প্রোডাক্ট সে অ্যাডপশন কীভাবে করে, কে নিউ প্রোডাক্ট কিনে আর কে নিউ প্রোডাক্ট কিনে না। তোমার কাছে কি মনে হয় যে মার্কেটে যখনই কোনো নতুন প্রোডাক্ট আসে সবাই নতুন প্রোডাক্ট কেনে, আবার কেউ নতুন প্রোডাক্ট কেনে না? এইটার জন্য আলাদা ক্যাটাগরি আছে। এই নতুন প্রোডাক্ট কেনার জন্য আলাদা সাহস লাগে, এইটার জন্য বিপ্লবী হওয়া লাগে। সবার সেই সাহসে কুলায় না। ও আগে চিন্তা করবে যে আগে সবাই ইউজ করুক, আগে রিভিউ নেই, ইয়া করি, দেখি, তারপরে গিয়ে আমি ইউজ করব। ইভেন আমিও সেই দলে, আমিও সেই একেবারে ইনিশিয়েটরের দলে না যে নতুন প্রোডাক্ট আসছে সবার আগে আমি টেস্ট করব, আমি টেস্ট করে মানুষকে রিভিউ দিব যে হ্যাঁ আমি নতুন প্রোডাক্ট কিনছি, ইটস গুড অর ব্যাড, মানে গিনিপিগ আমি হব, এই সাহস সবাই করে না। সবাই আগে দেখে যে মানুষজন ইউজ করে ফিডব্যাক নিয়ে তারপর ইয়ে করব। সো এই যে ইনিশিয়েটর, তারপর প্রমোটর, তারপর ল্যাগার্স, এগুলোর আলাদা পার্ট আছে, এগুলোর আলাদা লাইফ সাইকেল আছে। তাহলে নতুন প্রোডাক্টের মার্কেটটা সেটা আলাদা। অ্যান্ড লাস্টলি তুমি যেই প্রোডাক্ট, ওল্ড প্রোডাক্ট হোক, নিউ প্রোডাক্ট হোক বা ইয়া হোক, এই পুরোটার ব্র্যান্ডিং তো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ব্র্যান্ডিং কীভাবে করবা, তোমার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি কী হবে, ব্র্যান্ডিং ফর্মুলেশন কীভাবে হবে। মার্কেটিংয়ে যতটুকু বললাম, এরপরে আরও মনে করো আমি যতটুকু বললাম ততটুকু হচ্ছে এতক্ষণ যা বললাম এইটা হচ্ছে তোমাদেরকে এই কোর্সে, এই সেমিস্টারে মিনিমাম যেই জিনিসটা দিতে চাইছি। মার্কেটিংয়ে মাত্র 8টা ব্লক, তার মধ্যে একটা আগেই বাদ দিয়েছি, মাত্র 7টা ব্লক এতটুকু কভার করতে চাইছি। মার্কেটিংয়ে এরকম ব্লক কভার করার কথা আরও 14টা, কভার করব মাত্র 7টা, যাতে মিনিমাম এই 7টা বেসিক পার্সপেক্টিভ, এটা ছাড়া মার্কেটিং করাও যাবে না, বোঝাও যাবে না, মার্কেটিং কোর্সটারও সাথেও ইনসাফ করা হবে না, এবং এর প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। তারপরে যদি তোমাদের কাছে মনে হয় যে এই মার্কেটিং ক্লাস করার কি দরকার, মার্কেটিং ক্লাস ছাড়াই মার্কেটিং বোঝা যাবে, মার্কেটিং না পড়েই মার্কেটিং পারা যাবে, তাইলে তো পৃথিবীর সবাই এক একজন মাশাআল্লাহ। তাইলে তো আর পৃথিবীতে আর কিছু থাকলেও মার্কেটিং কোর্স করানোর দরকার ছিল না। অসব পোলাপান পাগল হয়ে শুধু সব ইউনিভার্সিটিতে একাডেমিক ক্রেডিট হিসেবে মার্কেটিং করে তা না, তোমরা ফেসবুকে ঢুকলে দিবা মার্কেটিং, আবার ফেসবুকেও টাকা খরচ করে মার্কেটিং শিখা। তো সেই ফেসবুক মার্কেটিং শেখা, ডিজিটাল মার্কেটিং শেখা, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট মার্কেটিং আবার কোর্স, সে অনলাইনে আবার মার্কেটিং কোর্স করতেছে, নিজের একাডেমিক কোর্সের পরে আবার অনলাইনে মার্কেটিং করতেছে, এগুলো হচ্ছে আহাম্মক গর্ধব। কারণ এরা জীবনে ক্লাসও করে নাই, ক্লাসে কিছু বোঝার চেষ্টাও করে নাই, যেহেতু ক্লাসে মনে হয়েছে যে মাগনা শেখায়, ওইটার তো গুরুত্ব নাই, এই কারণে টাকা যেহেতু বেশি হয়ে গেছে, আবার টাকা দিয়ে তারপরে তখন গিয়ে নতুন করে শিখবে মার্কেটিং কিভাবে করে, ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, আপনি পজিশনিং কিভাবে করবেন, প্রোডাক্টটা কীরকম হলে ভালো হয়। কারণ ওর তো সোজা লাইন পছন্দ হয়নি। এই হচ্ছে মার্কেটিং কোর্স। ওকে, সো আজকে আমরা কোনটা শুরু করব? আচ্ছা,
সো বিজনেস মার্কেট অ্যান্ড বিজনেস বায়ার বিহেভিয়ার এই জিনিসটা আমরা এর আগে শুরু করছিলাম, আগের ক্লাসে শুরু করছিলাম, বাট আজকে আমরা মানে প্রথম থেকে একটু রিক্যাপ দিয়ে আসতেছি যাতে কারো বুঝতে বা ধরতে সমস্যা না হয়। তার মানে প্রথমেই আমার মাইন্ডসেট চিন্তা করতে হবে যে আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়েই চিন্তা করতেছি সেটার কাস্টমার কারা? আমরা কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে বিজনেস এন্টিটি। এবার সে গভর্নমেন্ট হইতে পারে, সে সেমি গভর্নমেন্ট হইতে পারে, সে নন গভর্নমেন্ট হইতে পারে, সে প্রাইভেট এন্টিটি হইতে পারে, সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি, টেক্সটাইল ফ্যাক্টরি, যে কোনো কিছু হইতে পারে, বাট সে একটা প্রতিষ্ঠান, সে একজন ব্যক্তি না, সে একটা প্রতিষ্ঠান। ইভেন আমার এলাকার মানে ওই গার্মেন্টসের যেই লোকটা এনে গার্মেন্টসের প্রোডাক্ট বিক্রি করে তার দোকানের কোনো নাম নাও থাকতে পারে, বাট তারপরেও সে একটা প্রতিষ্ঠান। বুঝতে পারছি? কারণ সে একজন দোকানদার, তার পরিচয় এখন আমি তুমি না, সে এখন একজন কাস্টমার না, সে একজন সেলার, সে একজন রিটেলার। তাহলে প্রথমেই যে আমরা এইখানে যা আলোচনা করব সব পার্সপেক্টিভটা হচ্ছে বিজনেস মার্কেট পার্সপেক্টিভ, বায়ার হচ্ছে বিজনেস বায়ার। তাহলে হোয়াট ইজ বিজনেস মার্কেট, হোয়াট ইজ বিজনেস বায়ার বিহেভিয়ার, দ্য বিজনেস বাইং প্রসেস, ই প্রকিউরমেন্ট। এটা কি চলতেছে না? কোথায়? ই প্রকিউরমেন্ট, ইনস্টিটিউশনাল অ্যান্ড গভর্নমেন্ট মার্কেটস। প্রথম কথা হচ্ছে বিজনেস বায়ার কাকে বলতেছি আমরা? বিজনেস বায়ার বিহেভিয়ার বলতেছি রেফার্স টু দ্য বাইং বিহেভিয়ার অফ দ্য অর্গানাইজেশনস, অফ দ্য ইনস্টিটিউশনস, অফ দ্য এন্টিটি। যে একটা প্রতিষ্ঠান তার গুড হোক, তার প্রোডাক্ট হোক, বা তার যে সার্ভিসের প্রয়োজন হোক, সেটা কেনার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন কিছু কেনা হয় সেই যে বিহেভিয়ারটা, এটা হচ্ছে বিজনেস বায়ার বিহেভিয়ার। আর বিজনেস বাইং প্রসেস হচ্ছে যেই প্রসেসের মধ্য দিয়ে কেনা হয়। তুমি আমি নিজের পছন্দের জন্য, নিজের পছন্দ মতো একটা মোবাইল নিজের ইউজের জন্য বা নিজের ফ্যামিলির ইউজের জন্য কেনা, আর প্রতিষ্ঠানের জন্য একটা মোবাইল কিনতে যাওয়া, কোনটা ইজি প্রসেস? শুধু শুধু ইজি মানে সেটা না, মানে প্রসেসটাই তো ডিফারেন্ট। মানে ওইটা হচ্ছে লেন্দি প্রসেস, কমপ্লিকেটেড প্রসেস, ওইখানে ডিসিশন মেকার অনেকে ইনভলভ। আর এইখানে হচ্ছে যে আমার জিনিস আমি যা ইচ্ছা, যা যেখান থেকে ইচ্ছা, যেইটা ইচ্ছা, যত দামে ইচ্ছা তত দামে কিনলাম, শেষ। এখন তুমি ব্যাচেলর থাকো, এখন তুমি আজকে রাতে কি দিয়ে খাবা এইটার ব্যাপারে কে ডিসিশন দিবে? বুঝছো না? এখন ওর যদি এনার্জি থাকে ও নিজে রান্না করে খাবে, ওর যদি এনার্জি না থাকে ও দোকান থেকে এনে খাবে। এখন দোকান থেকে ও কি ভাত চাল এনে খাবে, নাকি ও রুটি পাউরুটি এনে খাবে, নাকি ও গ্রিল বার্গার এনে খাবে, নাকি ও একেবারে ডাইরেক্ট চাইনিজই খাবে, নাকি ও লুচি চাপ দিয়ে ডিনার সারবে? এটা তো ওর ব্যাপার, ও তো ওর ব্যাপার। এবং মার্কেটিং বুঝতে হবে তো। এই যে আগে তো এই ধরনের নাম অ্যাটলিস্ট আমি আমার লাইফে কখনো দেখি নাই যে শুধুমাত্র এইটার নামে একটা দোকান হয়েছে, চাপখানা। তাহলে বোঝো মার্কেটিংটা বুঝতে হবে তো, ওর দোকানের নাম দিয়েই তো হিট। এবং এমন কি যে ওর দোকানে চাপ পাওয়া যায় না এই কারণে দোকানের নাম চাপ করে, এরকম না তো। এখন তুমি যখনই একটা দিলা যে লুচি হাউস, তার মধ্যে এখানে লুচি পাওয়া যায় না, কিন্তু ও বুঝছে যে লুচির প্রতি মানুষের আকর্ষণ আছে, ওইখানে লুচি ছাড়া আরো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ও দোকানের নামটা দিচ্ছে যে এখানে লুচি পাওয়া যায়, কারণ অন্য অনেক জায়গায় লুচি পাওয়া যায় না। তাহলে এইটাই তো ব্যাপার। ওইটা তো একটা চেইন শপই হয়ে গেছে। সো বিজনেস মার্কেটের ক্ষেত্রে আমাদের অবশ্যই এনভায়রনমেন্ট তো সব জায়গায় আসেই। মার্কেটিং এর প্রোডাক্ট প্রাইস প্রমোশন, ইকোনমিক, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, কালচারাল, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, বাইং অর্গানাইজেশনকে যে বিজনেস এন্টিটি তার বাইং যে প্রসেস, বায়ার রেসপন্স কি, সে প্রোডাক্ট বা সার্ভিস চয়েস করবে, সাপ্লায়ার চুজ করবে, আমি কার কাছ থেকে কিনবো,
আগে সবসময় যার কাছ থেকে কিনছি তার কাছ থেকে কিনবো, নাকি যে সবচেয়ে কম প্রাইসে দেয় তার কাছ থেকে কিনবো, নাকি নতুন কোনো সোর্সিংয়ে যাব, নাকি সব কিছু মিলে ওভারঅল কম্পিটিটিভ অ্যানালাইসিস করে দেখবো যে কার কাছ থেকে কিনবো, আমার অর্ডার কোয়ান্টিটি কেমন, ডেলিভারি টার্মস অ্যান্ড টাইমস কী হবে, বাকিতে কিনবো নাকি ক্যাশে কিনবো, কতদিন পরে টাকা দিব, কত পার্সেন্ট কি নেগোসিয়েশনে কিনবো, আমার ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস এই টার্মস অ্যান্ড কী হবে, পেমেন্ট কী হবে, এই সব কিছু মিলে হচ্ছে ডিসিশনটা। মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ডিমান্ডের সাথে কি সম্পর্ক? প্রথম কথা হচ্ছে যে আমার বায়ার যে বায়ার যে এন্টিটিটা সেই বাইং প্যাটার্নটা কি, সে কি অল্প কোয়ান্টিটি কিনতেছে নাকি লার্জ কোয়ান্টিটি কিনতেছে, এমনকি আমার যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেই প্রোডাক্ট বা সার্ভিসটার বায়ার কি ফিউয়ার বায়ার নাকি লার্জ বায়ার, জিওগ্রাফিক কনসেন্ট্রেশন, যেই এলাকায় যেই ডেমোগ্রাফিতে যেই জিওগ্রাফিক লোকেশনে যেই ব্যবসাটা করতেছি। ডিরাইভ ডিমান্ডের মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড আর একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ডিমান্ড। ইলাস্টিক ইনইলাস্টিক বুঝো তো? হ্যাঁ, ইলাস্টিসিটি প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি কারে বলে, ইলাস্টিসিটি কারে বলে? ইলাস্টিসিটি হচ্ছে তার টানলে লম্বা হয়, মানে দীর্ঘায়িত হয়, আর প্লাস্টিক দীর্ঘায়িত করতে গেলে ভেঙে যায়, মানে প্লাস্টিকের বন্ডগুলো বেশি শক্ত, ফ্লেক্সিবল না, আর ইলাস্টিকের বন্ডগুলো হচ্ছে ইলাস্টিসিটির এক্সাম্পল হচ্ছে পলক, আর প্লাস্টিসিটির এক্সাম্পল হচ্ছে পাগল। আচ্ছা, অথবা ব্রিগেডিয়ার শাকাত অথবা ফয়সাল স্যার। আচ্ছা, তো ইলাস্টিক মানে কি? ইলাস্টিক মানে হচ্ছে সেই রাজনৈতিক নেতা, এবার সে যেই হোক, পুরুষ হোক বা নারী হোক, যা সকালের কথার সাথে বিকেলের কথার কোনো মিল পাওয়া যায় না, কথায় কথায় যার রং বদলায়, কথায় কথায় যার ভাব বদলায়, কথায় কথায় যে কথার অর্থই বদলায় যায়। আচ্ছা, এই কারণে আগের কথাটা মিথ্যা ছিল না, পরের কথাটা সত্য ছিল, সেটাই বোঝা যায় না। আচ্ছা, বেসিক্যালি মূল যে ইলাস্টিক যে প্রপার্টিটা, তোমরা টেক্সটাইলে ইয়ার্ন থেকে শুরু করে প্রত্যেকে টেক্সটাইলে তো ইলাস্টিসিটি খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো বেসিক্যালি টেকনিক্যালি ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝাই? টেকনিক্যালি ইলাস্টিসিটির মানে কি? হ্যাঁ, টানলে লম্বা হয়, এটাই ইলাস্টিসিটি। ফিরে আসে মানে টাইনা লম্বা করছো কিন্তু আবার আগের জায়গায় চলে গেছে, ঠিক আছে, থাকে নাই, তুমি যেখানে নিয়েছো ওই এক জায়গায় থাকতে পারে না, ঠিক আছে, চলে যায়। সো যতক্ষণ পর্যন্ত সেই প্রপার্টিটা থাকে ততক্ষণ পর্যন্ত তার ইলাস্টিসিটি আছে। প্রপার্টি নষ্ট তার মানে ইলাস্টিসিটি নষ্ট, এবং সেই ইলাস্টিসিটিটা সবগুলোর জন্য এক এক রকম না, এক একটা ইয়ার্নের ইলাস্টিসিটি প্রপার্টি এক এক রকম। যার ইলাস্টিসিটি যত বেশি তার ইলাস্টিসিটি তত বেশি, তার মানে তার প্লাস্টিসিটি তত কম। মনে করো একটা ছেলে যে কখনোই এক মেয়েতে স্থির হইতে পারে না, তো তার মানে কি বুঝতে হবে যে তোমার বোনের সাথে তোমার বান্ধবীর সাথে বিয়ে দেওয়ার জন্য এই ছেলে কতটা উপযুক্ত? 0%, কারণ এই ছেলে 100% ইলাস্টিক, এই কারণে তার 0% প্লাস্টিক, এই কারণে এরকম প্লাস্টিক ছেলে যার কোনো প্লাস্টিসিটি নেই সে আমার পরিচিত কারোর জন্য উপযুক্ত হইতে পারে না। আচ্ছা, তুমি ওর জন্য খুঁজবা ওই ধরনের ইলাস্টিক মেয়ে, যে তুমিও ঘুরে বেড়াও সেও ঘুরে বেড়াক, নাম কষ্টে শুধু একটা বন্ধন নামে কাগজে কলমে থাকুক। তাহলে ইলাস্টিক ডিমান্ড বা ইলাস্টিক প্রপার্টির ক্ষেত্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে যেই জিনিসটা তোমার রোটেট করে, ফ্লাকচুয়েট হয়, যেই জিনিসটা স্টেবল না, কখনো বাড়ে কখনো কমে, এবং এই কারণে তুমি দেখবা যে বেশিরভাগ মানুষের কথাবার্তা, বেশিরভাগ মানুষের আচার আচরণ, বেশিরভাগ মানুষের বেশিরভাগ কর্মকাণ্ডই, এটা কি প্লাস্টিক না ইলাস্টিক? ইলাস্টিক। কিছু আছে বাই ডিফল্ট, কিছু আছে বাই। মনে করো গভর্নমেন্ট জব যারা করে, ওর তো ও 2 দিন আগে আগের গভর্নমেন্টে জব করেছে, এখন এই গভর্নমেন্টে জব করবে 2 দিন পরে। এই কারণে জাস্ট 1 সপ্তাহ আগে ওদের হাব ভাব কথাবার্তা সবকিছু দেখেছো একরকম, এখন দেখতেছো আরেক রকম, কিছুদিন পরে আবার দেখবে আরেক রকম। এবং তোমাদের এই কারণেই দেখো নাই যে
মানে যখন মানুষ বুঝতে শুরু করে যে বোধহয় কিছু একটা হয়েই যাচ্ছে, তখন সবাই লাল হয়ে গেছে। কিন্তু যতদিন পর্যন্ত সন্দেহ ছিল যে যতই তোমরা লাফালাফি করো, এরকম কত দেখলাম, কত এরকম ব্লক রেড, কত এরকম ঢাকা দখল, তেজগাঁও দখল, শাপলা দখল, কত কিছু এলো গেল, সব মেরে সাফা করে দিয়েছে, তারপরেও কিচ্ছু করা যায়নি। ততদিন পর্যন্ত ও ভেবেছে যে আমি যা আছি তাই বলো, আমি কালো না, লালও না, নীলও না, আগে দেখি অবস্থা কোন দিকে যায়। যখন দেখছে যে ও আচ্ছা অবস্থা লাল হয়ে গেছে, তখন এবার লাল হয়ে গেছে। কালকে আবার কালো হয়ে যাবে, ও আবার কালো হয়ে যাবে, কারণ ইলাস্টিক। সো বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে তাহলে ডিমান্ডের ক্ষেত্রে, ডিমান্ড এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে মানে পরিবেশ পরিস্থিতি সময়। ধরো আইসক্রিম, আইসক্রিম সবচেয়ে বেশি চলে কখন? উইন্টারে, রেনিতে না, হট অ্যান্ড সামার সিজনে। সো প্রত্যেকটা জিনিসের সাথেই সময়, পরিবেশ পরিস্থিতি, নেচার, সব কিছুর সম্পর্ক আছে তো। আর প্লাস্টিসিটি বা প্লাস্টিক ডিমান্ড বা ইনইলাস্টিক ডিমান্ড, যখনই আমি বলতেছি, একটা হচ্ছে ইলাস্টিক বা ফ্লাকচুয়েটিং ডিমান্ড। ইলাস্টিক মানেই তো হচ্ছে ফ্লাকচুয়েটিং, ফ্লাকচুয়েট করতেছে। আর প্লাস্টিসিটি মানেই তো হচ্ছে ইনইলাস্টিসিটি। তো যখন আমরা দেখতেছি যে না, ডিমান্ডটা বাড়ে কমে না, সব কিছুর সাথেই আনা, ডিমান্ডটা মোটামুটি ফিক্সড, ডিমান্ডটা একই রকমই থাকে। এখন কিছু বেসিক জিনিস আছে, যেই জিনিসগুলো হচ্ছে যে তোমার মানে ধরো বাচ্চাদের কলম খাতা বলো, পেন্সিল বলো, রং পেন্সিল বলো, মানুষের খাবারের চাল বলো, কিছু বেসিক জিনিস আছে যে এখন এটা দাম বাড়লেই বা লাভ কি? এখন ডিমের দাম তুমি যতই বাড়াও যতই কমাও, মানুষের তো ডিম খাইতেই হবে। ও জাস্ট কোয়ান্টিটি হয়তো একটু কমাইতে পারবে, বাড়াইতে পারবে, ইয়া করতে পারবে, এই। সো এই জিনিসগুলো যেগুলো আসলে অন্যান্য জিনিসের সাথে এগুলোর ইয়া খুব বেশি তারতম্য হয় না, বরং মোটামুটি স্টেবলই থাকে, সেগুলো হচ্ছে তোমার প্লাস্টিক ডিমান্ড। এখন ধরো এখন তুমি বসুন্ধরা কনভেনশন হল বলো, সেই যমুনা কনভেনশন হল বলো, তুমি আইসিসিবি বলো, সেনাকুঞ্জ সেলামালঞ্চ বলো, এখন এগুলাতে যারা যাবে, ও কি আসলে, ও তো শুধু বুকিং পাওয়ার ডেট খোঁজে, ও কি টাকা খোঁজে যে টাকা আমারে কত কম দিবেন তাইলে আমি আসবো, না আসলে আসবো না? ব্যাপারটা কি এরকম ওর জন্য? না, ওর জন্য হচ্ছে ও প্লাস্টিক, শুধু আমারে ডেট দেন, টাকা কোনো বিষয় না, ওর ওইখানে যাইতে হবে, ওইখান থেকে ব্যানার বুকিং দিতে হবে, লাইক দিস। সো সেই ডিমান্ডটা, অ্যান্ড দেন বায়ার সেলার রেসপন্সিবিলিটি, সেই জিনিসগুলো। আচ্ছা, তারপরে আসো বিজনেস মার্কেটে। আগেই বলছি এখানে ডিসিশন মেকিং পার্টিসিপেন্ট বেশি, এখানে আমি একা ডিসিশন মেক করতেছি না, অথবা শুধু আমার ডিপার্টমেন্ট ডিসিশন মেক করতেছে না। দেন মোর প্রফেশনাল পারচেজিং ইফোর্ট, এখানে পারচেজিং ইফোর্ট এবং এইটার ডিসিশন মেকিংয়ে অনেক প্রফেশনাল প্রসেস জড়িত। যে মানে সে ফর এক্সাম্পল আমরা একটা জিনিস চিন্তা করব, যে একটা জিনিস কিনবো, সেই জিনিসটা আগে চিন্তা করতে হয় যে কী ধরনের কিনবো, আমার স্পেসিফিকেশন কী, আমার কয়টা লাগবে, কোয়ান্টিটি কী লাগবে, কী ধরনের দরকার। এরপরে আমাকে কোটেশন কালেক্ট করতে হবে, অন্তত 3-4টা 5-6টা কোম্পানি থেকে আমার কোটেশন কালেক্ট করতে হবে, সেগুলোর টেন্ডার নিতে, গভর্নমেন্ট হলে টেন্ডার নিতে হবে, নোটিশ দিতে হবে, পাবলিক সার্কুলেট করতে হবে, প্রাইভেট হলে সেগুলোর কোটেশন কালেক্ট করতে হবে। কোটেশন কালেক্ট করে প্রত্যেকের সাথে আমার ক্লিয়ারলি ডিসকাশন করে নেগোসিয়েশন বুঝতে হবে যে কি, কোনটার ক্ষেত্রে কি আছে, কি নাই, কি ধরনের কি অবস্থা। তারপরে আমাকে টিম নিয়ে একটা ডিসিশন করতে হবে, বা মানে সিনিয়র অথরিটি যারা আছে তারা ফাইনাল ডিসিশন দিবে, কনসার্ন তোমার ফাইন্যান্সে যারা আছে and department, with the help of the department. Then types of decisions and the decision making process, এই ছবিটা নিয়েও কথা বলছিলাম যে আমার নর্মাল শপ আর সুপার শপ, এই দুইটার মধ্যে পার্থক্য কি, মানে কোনগুলোকে আমরা সুপার শপ বলি? একই সাথে যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, অনেক ধরনের, মানে সে অনেক ধরনের বলতে সেটা কি শুধুমাত্র আমার মানে কাঁচা বাজারের সাথে মেয়েদের ব্যাগ, পার্স পাওয়া যায়, শুধু এই জিনিসটা, শুধু কসমেটিক্স পাওয়া যায় এই জিনিসটা? এখন অনেক ধরনের জিনিস পাওয়া যায়, ঠিক আছে? ফুড, অনেক ধরনের ফুড আইটেম থেকে শুরু করে, গ্রোসারি আইটেম থেকে, কসমেটিক আইটেম থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। ইভেন আমি তো সেদিন আমার
ইয়াও দেখলাম, লাঞ্চ বক্সের যে ক্যারিয়ার ব্যাগ, সেই ক্যারিয়ার ব্যাগও পেয়ে গেলাম ওইখানে। সো লটস অফ থিংস আর দেয়ার। দেন মডেল অফ বিজনেস বায়ার বিহেভিয়ার, সেখানে জিনিসটা কাজ করে কীভাবে, প্রসেসটা কাজ করে কীভাবে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্গানাইজেশনাল ফ্যাক্টর, ইন্টারপার্সোনাল, ইন্ডিভিজুয়াল, দেন ফাইনাল বায়ার। বা বায়ার বলতে তো এখানে সিঙ্গেল বায়ার না, ওই যে বায়ার যে এন্টিটিটা, যে প্রতিষ্ঠানটা, সেটার যে ডিসিশন। এনভায়রনমেন্টালের মধ্যে কি কি আছে, আমার ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে একটা প্রতিষ্ঠান যখন মাত্র শুরু হয় তখন সেই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল অ্যাবিলিটি বেশি থাকে না সেই প্রতিষ্ঠানটা যখন দাঁড়ায় যায় তখন তার ফিনান্সিয়াল অ্যাবিলিটি বেশি থাকে? কেউ যদি মনে করে যে স্যার তখন তো নিশ্চয়ই ইনভেস্টমেন্ট নিয়ে নামছে, তখনই তো বেশি থাকার কথা, পরে যখন বড় হবে বেশি এমপ্লয়িরে বেতন দিতে গিয়ে তো ফকির হয়ে যাবে, না, ব্যাপারটা এইভাবে কাজ করে না। তখন তো সবই ওর ইনভেস্টমেন্টে চলে যাবে, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টে চলে যাবে। সো আস্তে আস্তে ধুকে 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 টানা হেঁচড়া টানাটানি সংসারে আস্তে আস্তে বড় হইতে থাকে। তারপরে দেখা যায় যে কোনোভাবে যদি দেখা যায় যে না, লিজা মোটামুটি 20-25-30 বছর টানাটানির একটা সংসার চালায় ফেলতে পারছে, তাইলে এরপরে দেখা যাবে যে না, সে কোনোদিনও কল্পনা করে নাই যে সে ভাড়া বাসা থেকে কখনো নিজের বাসায় উঠতে পারবে, সে কখনো একটা নিজে একটু ভালো মতো থাকতে পারবে, তার 3 রুমের একটা বাসা হবে। ঠিকই দেখা যাবে যে না, সে এরপরে সে ভাড়া বাসা থেকে নিজের ফ্ল্যাটে উঠে গেছে, তারপরে দেখা যাবে যে একটা জায়গা কিনে ফেলছে, তারপর মানে এটাই এইভাবেই তো হয়, মানে আস্তে আস্তে ডেভেলপমেন্ট বা ইয়ার মাধ্যমে এইভাবেই কাজ করে। কারণ এখন তো আসলে মানে একদম ফুল টাইম, মানে যে মেয়েরা জব করে না তারাও যে একদম ফুল টাইম মানে টোটালি ইনকাম করে না, ইনকামলেস থাকে, এরকম তো নাই এখন। মানে সবাই অনেকেই অনেক রকমভাবেই, মানে এই কারণেই তো তুমি দেখবা যে ফেসবুক মার্কেটিং, অনলাইন ক্লথ সেলিং, এগুলো তো সব মহিলারাই বেশি। যারা এর আগে বাসায় সারাক্ষণ বাসায় বাচ্চা কাচ্চা দেখাশোনা করতো, করতো, এখন একটু বাচ্চা বড় হয়ে গেছে, এখনই ধান্দা শুরু হয়ে গেছে যে না, এবার তো আর বসে থাকলে হবে না, এবার কিছু একটা করে খেতে হবে, বাস ব্যবসা শুরু করে দিছে, করে দিছে অনেক ধরনের। অ্যান্ড গুড। সো এই যে ব্যাপারটা, এগুলো হচ্ছে যে তোমার, সো তখন তো দেখা গেছে যে পরিবারের সদস্য সংখ্যা যা হাজব্যান্ড জব করে, ওয়াইফ জব করে, বাবা মাও জব করে, শ্বশুর শাশুড়িও জব করে, একটা ফ্যামিলিতে যদি 6 জন মিলে ইনকাম করে, তাইলে আর তখন লিজারে দাবায় রাখবে কে? বুঝছো না? তখন তো আচ্ছা, তাহলে এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, দেন সাপ্লাই কন্ডিশন, মানে বাংলাদেশে টেক্সটাইল গার্মেন্টস এগুলা যদি বাংলাদেশের মতো দেশে এক্সপান্ড না করতো, তাহলে পৃথিবীর কোন দেশে এক্সপান্ড করতো? কারণ পুরো এনভায়রনমেন্টই হচ্ছে এটার জন্য পারফেক্ট এনভায়রনমেন্ট, ইন্ডিউসিভ এনভায়রনমেন্ট। টেকনোলজিক্যাল চেঞ্জ, পলিটিক্যাল অ্যান্ড রেগুলেটরি ডেভেলপমেন্টস, কম্পিটিটিভ ডেভেলপমেন্টস, কালচার অ্যান্ড কাস্টমস, খুব স্বাভাবিকভাবে মানে ব্যাপার না। ধরো যে দেশে কোনো পলিটিক্যাল অ্যাক্ট নাই, সেই দেশে তুমিও কালকে গিয়া 2 জন ছাত্রকে নিয়ে বলতে পারো যে আমি ছাত্রদেরকে নিয়ে নতুন একটা দল তৈরি করব, ঠিক আছে, ওরা করেছে বৈষম্য বিরোধী দল, আমরা করব বৈষম্যবাদী দল, একটা বিপক্ষ দল তো থাকতে হবে। তো এইভাবে তুমি করলা। বাট যখনই তোমার একটা পলিটিক্যাল অ্যাক্ট থাকতে হবে, একটা পার্টিকুলার রুলস রেগুলেশনস থাকতে হবে, একটা পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশন করানো, এইটা একটা মানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করানোর মতো কঠিন হবে, তাইলে না তখন মানুষ বুঝতো যে ও আচ্ছা সর্বনাশ, পলিটিক্স করতে চাইছি, করতে গেলে জীবন মানে শুধু রেজিস্ট্রেশন পাইতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে না নির্বাচনের চিন্তা বা করে, সেটা পরের ব্যাপার। অ্যান্ড দেন প্রত্যেক বছর যদি সেই পলিটিক্যাল পার্টির নিয়মিত রিপোর্টিং হইতো, তাদের কাজকর্ম, আয় ব্যয়ের সব হিসাব নিকাশ সব কিছু, এগুলো যদি একটা প্রপার মনিটরিং অ্যান্ড ইয়ার মাধ্যমে আসতো, তাহলে যেগুলো সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, সব প্রতিষ্ঠানের ট্যাক্স ভ্যাট থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের বেসরকারি হোক সরকারি হোক, তাদের যেই বেসরকারি ক্ষেত্রে বিশেষ করে যে অডিট হয়, সব কিছু হয়, এরকম যদি তোমার পলিটিক্যাল পার্টির অডিট হইতো, তাদের আয় ব্যয়ের হিসাব হইতো, তাদের কাজকর্মের সব কিছু মনিটরিং হইতো, তাহলে ও বুঝতো যে পলিটিক্স করতে নামছে, এটাই বোধহয় জীবনের সবচেয়ে বাজে কাজ, ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ করছে, আসছিলাম এখানে কোটিপতি হইতে, এখন উল্টা এরাই আমার নাইপতি বানায় ছেড়ে দিতেছে। সো এই যে দেন অর্গানাইজেশনাল যে প্রসেস, অবজেক্টিভ, পলিসিস, প্রসিডিউরস, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সিস্টেম, যেই অর্গানাইজেশনের ক্ষেত্রে যেভাবে কাজ করে, আজকে ব্র্যাক ইউনিভার্সিটির পারচেস প্রসেস যেভাবে কাজ করবে, একটা বিদেশি ইউনিভার্সিটি যেভাবে কাজ করে আর আমাদের ইউনিভার্সিটি যেভাবে কাজ করে, সব কিছু কি প্রসিডিউর একরকম না? যেটা যত বড় অর্গানাইজেশন সেটা তত লং প্রসেস, ফর্মাল প্রসেস, স্ট্রাকচার্ড প্রসেস।
ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল ব্যাপারটা কি, এখানে একটা আছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্ডিভিজুয়াল মানে কি? ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে যে সে ফর এক্সাম্পল এটার ফাইনাল ডিসিশনটা যে দিবে, এবার সে ফাইন্যান্সিয়াল হেড হোক অথবা মার্কেটিংয়ের হেড হোক অথবা ওই কনসার্ন ডিপার্টমেন্টের হেড হোক, যে না এইটা থেকেই আনবা বা ওইখান থেকে নাও, ওইখান থেকে করো, এই ডিসিশনটা যে দিতেছে, মনে করো আজকে তোমাদের ছাত্র উপদেষ্টা, ঠিক আছে, ডিসিশনটা যে দিচ্ছে তার এজ কেমন, তার ইনকাম কেমন, আদৌ তার ইনকাম করার কোনো অভিজ্ঞতা আছে কিনা, ইনকাম কিভাবে করতে হয় সেটা সে জানে কিনা, এডুকেশন কি, তার জব পজিশন কি, তার পার্সোনালিটি কি, তার রিস্ক অ্যাটিটিউড কি, এই ব্যাপারগুলো সম্পর্কে তার দখল কতটুকু, দক্ষতা কতটুকু, যোগ্যতা কতটুকু, অভিজ্ঞতা কতটুকু, প্রজ্ঞা কতটুকু। সো এগুলো দিয়ে হচ্ছে ডিসিশন মেকারের ডিসিশনটা কতটুকু ভালো হয়েছে, কতটুকু ফ্রুটফুল হয়েছে, লং টার্মের জন্য কতটুকু ভালো হয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এইখানে এক একজন ইন্ডিভিজুয়াল এক রকম, সো ইন্ডিভিজুয়ালের যে ইনফ্লুয়েন্স সেটা তো থাকবেই, সব জায়গায় থাকবে। মানে ভালো মানুষের দখলে খারাপ প্রতিষ্ঠান গেলেও কিছু ভালো হওয়ার সুযোগ আছে, আর খারাপ মানুষের দখলে ভালো প্রতিষ্ঠান গেলেও সেই ভালোটা নষ্ট হওয়ার 100% চান্স আছে। বুঝছো না? এখন মনে করো এই কারণেই বারবার কি বলে যে আমাকে একটা খারাপ মা দাও, আমি তোমাদেরকে ভালো পরিবার উপহার দিব। হ্যাঁ, মা যদি ভালো হয় তাহলে পরিবারকে জিকু ফিকু মিকু গিয়ে খারাপ করে দিতে পারবে, এত সোজা। কিন্তু মার মধ্যে যদি ভেজাল থাকে, পরিবারকে বাংলাদেশের সব মানুষ আন্দোলন করে খাঁটি বানাতে পারবে? রাজু ভাস্কর্য গিয়ে দোয়া করলে কি ওই পরিবার ভালো হবে? কারণ মার মধ্যে কি আছে? ভেজাল আছে। ইন্টারপার্সোনাল ব্যাপারটা কি? ইন্টারপার্সোনাল ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, সব প্রসেস করে কোটেশন নিয়ে সব কিছু রেডি করে নিয়ে এসে রেকমেন্ডেশন সহ নিয়ে আসছো যে এইটা, কিন্তু চেয়ারম্যান যে বা ফাইন্যান্স ডিরেক্টর যে বা সিএফও যে, তার তো আগে থেকেই মাথায় আছে যে আমি এটা কারে দিব। আমারে ওদিন আইসে রিকোয়েস্ট করে দিয়ে গেছে, ওদিন রাত্রেবেলা শেরাটনে ডিনার করাইছে, আর ও বলছে যে স্যার আমারটা একটু দিয়েন, আমি আপনারটা দেখতেছি, আপনার জন্য কি করা যায়। তো ডিসিশন ওরা বলছিল যে স্যার এইটা হইলে ভালো হয় কম প্রাইসে, আর না 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 এটার চেয়ে এটার সার্ভিস ভালো হবে, আমি ঘুরায় দিয়ে ওইটা দিয়ে সাইন করে দিয়ে দিলাম। এইটা হচ্ছে অথরিটি, এটা হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে এমপ্যাথি, এটা হচ্ছে পারসুয়েসিভনেস। তুমি কাকে কিভাবে কনভিন্স করছো, কাকে কিভাবে রাজি করাইতে পারছো। সমস্যা হচ্ছে তোমাদের তো পারসুয়েসিভও করা লাগে না, কনভিন্সও করা লাগে না। ফয়সাল স্যার আইসা আগে দেখে যে চেহারাগুলো দেখে, চেহারা দেখেই দেখে যে চেহারার মধ্যে ব্লাড নাই, সব ব্লাডলেস হয়ে গেছে। তখনই বুঝছে যে যেগুলো ভাইবার আগেই ব্লাডলেস, সেগুলো ভাইবা নেওয়ার পরে কি হবে। পরে দেখা যাবে যে স্বাধীন দেশে স্বাধীনতা করতে গিয়ে ওগুলো হসপিটালাইজড হয়েছে, আর এগুলার স্বাধীনতার পরে শিখাইতে গিয়ে এগুলো হসপিটালাইজড। কিন্তু হইল না তো কিছু একটা। সো এগুলা শিখতে হবে, তো মানে পারসুয়েসিভনেস থাকতে হবে তোমার, কিভাবে একটা মানুষকে তুমি কনভিন্স করবা। এবং এটা তো শুধু বললেই হলো না বা আবদার করলেই হলো না, একটা লজিক্যাল রেশনাল রিজনিং পাওয়ার থাকতে হবে। তো এই কারণে তোমরা ডিবেট করছো কেউ কখনো? তোমরা কেউ লাইফে ডিবেট করো নাই? মনে হয় অনেক ছোটবেলায়। ও তুমি এখন কি 60-70-তে আছো? ও আর ওই 6-7-এর ডিবেট তো আসলে ও তো ডিবেট বুঝেই নেই তখন। হ্যাঁ তখন তো হ্যাঁ ওইটা তো চড়ুই বাতি হইতে পারে, কিন্তু ডিবেট তো কি থাকবে এইটুকু করে দিই।
বাইং সিচুয়েশনগুলো কি হইতে পারে, মানে এক একটা সিচুয়েশন তো এক এক রকম। সিচুয়েশনগুলো কি, একটা হচ্ছে স্ট্রেট রিবাই। স্ট্রেট রিবাই মানে একই জিনিস, একই মডেল, একই ফেব্রিক, একই প্রোডাক্ট, একই ডিজাইন, একই কিনবো। তার মানে হচ্ছে যে সে ফর এক্সাম্পল তুমি হলুদের জন্য পাঞ্জাবি বানাইছো, শাড়ি বানাইছো, এখন ফার্স্টে বানাইছিলা 20টা অর্ডার দিছিলা, কিন্তু এরপরে দেখলা যে মানে শর্ট পড়ছে অথবা আরও লাগবে, তখন তো তুমি বলবা যে না এই হুবহু একই ধরনের আমার আরও 5টা করে করতে হবে, দরকার হলে আরও এক্সট্রা 5টা দেন, যদি লেগে যায় তখন তো সমস্যা, উইডে এসে জিরো বসলে তো তখন তো করা যাবে না। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে যখনই মানে প্রত্যেকটা নতুন অর্ডারের ক্ষেত্রে অর্ডার নাম্বার ডিফারেন্ট থাকে, কিন্তু তার মানে কি সবসময় আমরা নতুন ডিজাইন নতুন ধরনের ফেব্রিক তৈরি করি না। দেখা যাবে যে একদম 100% সেম ফেব্রিক কম্পোজিশন, সেই জিনিসটা যেটা গত বছরও করছি এই সামারেও আবার করতেছি, ইয়াতেও শুধু অর্ডার নাম্বারটা ডিফারেন্ট, কিন্তু ফুল ফেব্রিক স্পেসিফিকেশন একই রকম। এইটা হচ্ছে স্ট্রেট রিবাই। দেখা গেলো যে গত বছর করছিলাম লাইক্রা ছাড়া, এবার লাইক্রা দিয়ে দিছি। গত বছর করছিলাম 60-50 দিয়ে 60-40 দিয়ে, এবার করতেছি 50-50 দিয়ে। এরকম যদি স্লাইড চেঞ্জ থাকে কিন্তু মূল সব একই থাকে, ডিজাইন একই থাকে, না ওইটা সিঙ্গেল লাকস ছিল এটাও সিঙ্গেল লাকস, বাকি সব একই আছে, তখন সেটা হচ্ছে মডিফাইড রিবাই। আর যদি একেবারে নতুন অর্ডার হয় যে না R&D করে নতুনভাবে আমার অর্ডার ডেভেলপ করে এই ডিজাইনটা এর আগে আমরা কখনো করি নাই, এই প্রোডাক্টটা আগে কখনো বানাই নাই, এই প্রথম বানাইলাম, সেটা হচ্ছে নিউ টাস্ক। আচ্ছা এখানে শেষ করে দিচ্ছি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে বাইং প্রসেসের বাইং সেন্টার যেটা বলতেছি বা বায়ার যেটাকে বলতেছি, এই বায়ার সেন্টার বা বাইং সেন্টারের মধ্যে কারা আছে? এখানে আছে ইউজার, যে ইউজ করবে, এখানে আছে ইনফ্লুয়েন্সার, যে ইনফ্লুয়েন্স করবে, এখানে আছে বায়ার, ডিসাইডার, গেট কিপার্স। এবার বের করো যে একটা কোম্পানি সে ধরো এসি কিনবে, তো সেই এসি সে কার কাছ থেকে কিনবে, সেই বাইং সেন্টারের ডিসিশনের মধ্যে এরা যারা আছে এরা কারা? ইউজার কারা, ইনফ্লুয়েন্সার কারা, বায়ার কারা, ডিসাইডার কারা, গেট কিপার কারা? সবগুলো চিন্তা করো তারপরে বলা শুরু করো। শুধু বায়ার স্কলার বললে হবে না তো, কে বায়ার কে, মানে ওইভাবে সেগমেন্ট ওয়াইজ চিন্তা করতে হবে। এখানে সব একই রকম না, মানে সবই একই ব্যক্তি না। আগে ভালো মতো চিন্তা করো, ডানে তাকাও, এটার দিকে তাকাও, তারপরে চিন্তা করো যে এইখানের কোনটা কে। এইটার জন্যই চিন্তা করো যে এই ইউনিভার্সিটির এই এসিটার জন্যই চিন্তা করো যে এখানে এই জিনিসগুলো কে। হ্যাঁ তাহলে স্যার গেট কিপার হলো সেই সকল কোম্পানি যারা এই ক্যারিয়ারের সাথেও আমাদের সাথে মানে ক্যারিয়ার তো যোগাযোগ করছে, তার সাথে আরো যেসব কোম্পানি ওদের কম্পিটিটরস যোগাযোগ করছে সেটা মিডিয়া না, মিডিয়া মানে কোম্পানি যারা চায় যে ওদের প্রোডাক্ট আমাদের কাছে সেল দিয়ে দিল, কোম্পানি ডিসাইডার তো আমাদের অথরিটি, বায়ার হলো ম্যানেজমেন্ট, ইনফ্লুয়েন্সার্স হলো গিয়ে যারা আসলে ইউজ করছে যে না এটা একটা ভালো, এতগুলো ভিতরে ক্যারিয়ারটা ভালো, সেটা আপনি ক্যারিয়ারটা নিন। তারপরে যে ইউজার্স ওরা ক্যারিয়ার কিন্তু ইনফ্লুয়েন্সার্স টিচাররাও এটা বলতে পারে, ইনফ্লুয়েন্সার সেটা তো যে কেউই নিতে পারে, যে কেউ কনফারেন্স করছে যে স্যার বলছে কি না বলো, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। কোন জায়গাতে দিয়ে হয়? প্রথম কথা হচ্ছে এই এসিটা এখন ইউজ করতেছে কে? আমরা ইউজার্স গেল টিচার স্টুডেন্ট, কারণ
ক্লাসরুমের এসি। দেন হচ্ছে এই এসিটা কেনার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করছে কে? এই এসিটা কেনার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করছে হচ্ছে ফাইন্যান্স। কীভাবে ইনফ্লুয়েন্স করছে? স্যার যতগুলো কোটেশন পাইছি এর মধ্যে আমরা এর আগেও তো ক্যারিয়ার কিনে দেখলাম মোটামুটি খারাপ না সার্ভিস, আর খুব কম প্রাইসের মধ্যে কিন্তু স্যার পাইতেছেন। অন্য আপনার 3টা এসি কিনতে গেলে যেই দাম পড়ে সেই দাম দিয়ে আপনি এটা 5টা এসি কিনতে পারতেছেন, অথচ আপনি সার্ভিস ওয়ারেন্টি থেকে শুরু করে সব কিছু একই পাইতেছেন। তাহলে তো আর আপনার এইখানে বেশি খরচ করার কোনো দরকার পড়তেছে না। গেল। দেন বায়ার হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কলার্স টপ ম্যানেজমেন্ট। ডিসাইডার হচ্ছে এটার ফাইন্যান্সিয়াল যে অথরিটি, ফাইন্যান্সিং হেড, সিএফও, সিসিও, কনসার্ন যেই বডি সেটা। আর গেটকিপার হচ্ছে গেটকিপার সবচেয়ে ভালো বুঝতে পারবে ধরো যখনই কোনো প্রতিষ্ঠানের জন্য, ধরো তুমি জবের জন্য অ্যাপ্লাই করছো, সিভি দিছো, ঠিক আছে, এখন 10,000 সিভি পড়ছো, 10,000 জন কি ডাক পাইছে? ফার্স্টেই যে সিভিগুলো বাদ হয়ে গেছে সেই সিভি বাদ করছে কে? এইচআর হেড? ইন্টারভিউ যে নিবে সে? না। ইভেন এই যে তোমাদের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, আজকেও ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের ফাইনাল প্রেজেন্টেশন ইন্টারভিউ বোর্ড আছে, এই কারণেই তোমাদের আগে নিছে। সো এই যে তোমাদের যত ফ্যাকাল্টির সিভি আসছে, 150-200 সিভি যা আসছে, একটা সিভিও কি আমি দেখছি? না, আমার তো সেই সময় নেই, আগেই বাদ। তারপরে পরের এক একটা স্টেপের পর আরও বাদ, আরও বাদ, আরও বাদ। তো এখন এই যে বিষয়টা সেটা হচ্ছে যে তাহলে ফার্স্টে যে সিভিগুলো বাদ হয়ে গেলো, কোথায় বাদ হয়ে গেছে? গেট কিপারের কাছ থেকে বাদ হয়ে গেছে। গেট দিয়ে ঢুকতেই পারেনি, ও তো এই পর্যন্ত আসতেই পারেনি, ও তো ইউনিভার্সিটিতে আসতে পারেনি, পরীক্ষা দিতেই আসতে পারেনি। সো গেট কিপারের এন্ড থেকে বাদ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে টেন্ডার দিবা, করবা, তুমি নমিনেশন সাবমিট করবা, ফার্স্টেই তোমার নমিনেশন বাদ, তুমি নমিনেশন দেওয়ারই অযোগ্য, তুমি নমিনেশন পাওয়ারই অযোগ্য। সো এই জিনিসগুলো হচ্ছে গেট কিপার। তুমি তো ওই জায়গায় প্রস্তাব সাবমিটই করতে পারো না, আগেই বাদ, কারণ তোমার সাথে তুমি আগেই রেড কালার খেয়ে আসো, আগেই কেস খেয়ে আসো, আগে থেকেই তোমার সাথে সম্পর্ক খারাপ, আগে থেকেই তোমার পছন্দ করে না, বুঝছো না? এখন আগে থেকেই সে পাগলি ট্যাগ খেয়ে বসে আছে, আগে থেকেই সে অস্থির ট্যাগ খেয়ে বসে আছে। এই এসির ক্ষেত্রে গেটকিপার হচ্ছে যাদের প্রপোজাল, মানে যাদের কাছ থেকে আমরা প্রপোজাল কলই করিনি, মানে আমরা প্রপোজাল কলই করছি, মনে করো কোটেশন নিতেই বলছি যে তুমি এই এসিগুলোর কোনো কোটেশন নাও, তুমি জেনারেল, শার্প এগুলোর কোটেশন নিতেই যেও না, কারণ এগুলো আমরা অ্যাফোর্ডই করতে পারবো না। কথা বুঝতে পারছো? বা ওরা কোটেশন দিলেও আমরা সেটাকে কনসিডারেশনে রাখি নেই। হ্যাঁ।